ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কে অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? কুইকলি জয়েন করে ফেলো। আমাদের অনুজীবের আজকে আমরা ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস করব। আমরা অনুজীব চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে। অনুজীব চ্যাপ্টারের উপর যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আজকে আমার একটু শরীরটা খারাপ, যার কারণে আজকে আমাদের পটেনশিয়াল ঢাবিয়ানের যে রেজাল্টটা দিয়েছে সেই পটেনশিয়াল ঢাবিয়ানের রেজাল্টের লাইভ প্রোগ্রামে আমি সরাসরি অ্যাটেন্ড করতে পারি নাই, বাসা থেকে অ্যাটেন্ড করতে হয়েছে। কারণ এখনও একটু আগেও শরীরে জ্বর মাপলাম, জ্বর মেপে দেখি জ্বর হচ্ছে 101 ডিগ্রি। সো শরীরটা একটু টাফ আর কি। সো আজকে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মেইন আলোচনায় চলে যাই। আমাদের এই অণুজীব যে চ্যাপ্টারটা আছে, অণুজীব চ্যাপ্টারের মধ্যে আমাদের তিনটা অংশ আমরা পাই। আমরা পাই হচ্ছে ভাইরাস, আমরা পাই ব্যাকটেরিয়া এবং আমরা পাই হচ্ছে ম্যালেরিয়া। এর মধ্যে সবথেকে বেশি প্রশ্ন সাধারণত আসে ভাইরাস অংশ থেকে। ভাইরাস অংশ থেকে আমরা যদি আজকে অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারবো ভাইরাস যে অংশটা আছে এই ভাইরাস অংশ থেকে সাধারণত উদাহরণ ভিত্তিক প্রশ্ন বেশি আসছে। ভাইরাস অংশ থেকে উদাহরণ ভিত্তিক প্রশ্ন, উদাহরণ এবং রোগ, রোগটাও উদাহরণের মধ্যেই পড়ে। এই ভিত্তিক প্রশ্নগুলো ভাইরাসের এখান থেকে বেশি আসছে। তারপর যদি আমরা ব্যাকটেরিয়াতে চলে যাই, ব্যাকটেরিয়াতে গেলে আমরা দেখব ব্যাকটেরিয়া থেকে হচ্ছে ব্যাকটেরিয়ার কাঁচ কাঁচ সংক্রান্ত প্রশ্ন কিন্তু ব্যাকটেরিয়া থেকে বেশি আসছে। ব্যাকটেরিয়াটা কোন কাজ করে, কি ক্ষতি করে, কি, এগুলো থেকে বেশি আসছে। আর ম্যালেরিয়া থেকে সব থেকে কমপ্লেক্স প্রশ্ন আসছে ম্যালেরিয়া থেকে, এবং সেইগুলো আসছে ম্যালেরিয়ার বিভিন্ন দশা থেকে প্রশ্নগুলা বেশি আসছে। ঠিক আছে, ম্যালেরিয়া কোন দশায় কি ঘটে, এই টাইপের প্রশ্নগুলো ম্যালেরিয়া থেকে বেশি আসছে। সো জাস্ট একটু বেসিক একটা আলোচনা আমরা করলাম। তার মধ্যে আমরা একটু বলে রাখি, ভাইরাসটা অকোষীয়, এটা জীবও না, জড়ও না। ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা জীব, এরা হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত এবং এরা আদিকোষী। ম্যালেরিয়ারা হচ্ছে আসলে পরজীবী, এরা এরা হচ্ছে নট ব্যাকটেরিয়া, নট ভাইরাস। অনেকে এরকম প্রশ্ন করে, ভাইয়া ম্যালেরিয়াটা ব্যাকটেরিয়া না ভাইরাস? আসলে ম্যালেরিয়া ব্যাকটেরিয়াও না, ম্যালেরিয়া ভাইরাসও না। ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী। ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী, এবং এই ম্যালেরিয়া পরজীবীটা প্রোটিস্টা যে রাজ্য আছে, আমাদের তো 5টা রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আমাদের মনেরার মধ্যে আমরা ব্যাকটেরিয়াকে পাচ্ছি। এরপরে যে রাজ্যটা আছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে এই ম্যালেরিয়াটা। তো ম্যালেরিয়া ভাইরাসও না, ম্যালেরিয়া ব্যাকটেরিয়াও না। এই জিনিসটা একটু তোমাদের একটু আগে আমি একটু কনফার্ম করলাম, এটা তোমাদের একটু আগে থেকে জেনে রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন মানে প্রথম প্রশ্ন আর কি। আমাদের প্রথম প্রশ্ন, কোনটিকে কেলাসিত করা যায়? ভাইরাসকে কেলাসিত করা যায়, এখানে আনসারটা হবে ভাইরাসকে কেলাসিত করা যায়। এখন কেলাসিত করা মানে কি? কেলাস তৈরি করা মানে হচ্ছে ক্রিস্টাল তৈরি করা। কেলাসিত করা মানে কি? কেলাসিত করা মানে হচ্ছে ক্রিস্টাল তৈরি করা। ভাইরাসকে ক্রিস্টালাইজড করা যায়, এবং এটা হচ্ছে ভাইরাসের একটা জড় রাসায়নিক বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্য আছে, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আছে। তো ভাইরাসের একটা জড় বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাসকে কেলাসিত করা যায়। কেলাসিত করার পাশাপাশি আর কি কি করা যায়? ভাইরাসকে তলানি করা যায়, ভাইরাসকে ব্যাপন করা যায়, ভাইরাসকে সাসপেনশন তৈরি করা যায়। সাসপেনশন, গুলানোর মতো আর কি। ভাইরাসকে দিয়ে সাসপেনশন তৈরি করা সম্ভব। এগুলো হচ্ছে ভাইরাসের কি? এগুলো হচ্ছে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য, অর্থাৎ যে কারণে ভাইরাসটা জড় টাইপের কাজ করে আর কি। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের যে প্রশ্নটা হচ্ছে, ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার আকৃতি কেমন? ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, যার কারণে নিউমোনিয়া রোগ হয়। এখন এর আকৃতি কেমন? একটা সহজ হিসাব তোমাদেরকে আমি বলে রাখি, যেখানে তোমরা কক্কাস দেখবা, কক্কাস বুঝবা এরা হচ্ছে গোলাকৃতির ব্যাকটেরিয়া। কক্কাস মানে হচ্ছে কি? গোলাকৃতির ব্যাকটেরিয়া। তাহলে আমরা যেখানে কক্কাস দেখব, যে নামের মধ্যে আমরা কক্কাস দেখব, বুঝবো এর আকৃতি হচ্ছে গোল। যেখানে আমরা ব্যাসিলাস দেখব, ব্যাসিলাস, বুঝবো এর আকৃতি হচ্ছে দণ্ডাকৃতি। যেখানে আমরা ব্যাসিলাস দেখব, বুঝবো এর আকৃতি হচ্ছে দণ্ডাকৃতি। যেখানে আমরা ভিব্রিও দেখব, ভিব্রিও যেখানে দেখব, তো সেটাকে আমরা বলবো হচ্ছে কমাকৃতি। এরকম বেশ কয়েকটা আকৃতি আছে। তো যেখানে কক্কাস থাকবে সেটা হচ্ছে গোলাকৃতির। এখন এটা যদি মনোকক্কাস হয় তাহলে একটা গোলাকৃতির ব্যাকটেরিয়া, এটা যদি ডিপ্লোকক্কাস হয় তাহলে দুইটা গোলাকৃতির ব্যাকটেরিয়া, মনো ডিপ্লো, এভাবে করে আমরা এটাকে
ভাগ করি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস? আচ্ছা, ডিএনএ ভাইরাসগুলো মনে রাখার টেকনিক হচ্ছে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো। তাহলে টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো। এটা খুবই জনপ্রিয় একটা ব্যাকটেরিয়া ভাইরাস, ডিএনএ ভাইরাস মনে রাখার নাম। তো টিপু থেকে হচ্ছে টিআইভি, ভাই থেকে হচ্ছে ভ্যারিউলা, ভ্যারিউলা, টি2 থেকে টি2 টি4 টি6, ভ্যানিলা থেকে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া, হতে থেকে হচ্ছে হারপিস, প্যারিসে থেকে হচ্ছে পার্ভোভিরিডি, পার্ভোভিরিডি, এলো থেকে হচ্ছে অ্যাডিনো। এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। এই ভাইরাসগুলো কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। তাহলে এখানে ভ্যাকসিনিয়া, এই ভ্যাকসিনিয়াটা হচ্ছে কি ভাইরাস? ভ্যাকসিনিয়াটা হচ্ছে ডিএনএ ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আচ্ছা, পরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পরীক্ষার্থী চান্স পায়। এইচএসসি ২২ ব্যাচের ভার্সিটি ডিমান্ডদের তাই প্রস্তুতি হরতাল চাই শক্তিশালী। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে পছন্দের টিচার প্যানেল নিয়ে এইবার তৈরি করেছি আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2022। ২১ ব্যাচে আমরা ১৩,০০০-এর অধিক শিক্ষার্থীকে ভার্সিটি প্লাস গুচ্ছের প্রস্তুতিকে শক্ত করার জন্য পড়িয়েছি। এত হাজার স্টুডেন্টের ভরসার জায়গায় থেকে আমরা প্রতিনিয়ত আমাদের লেকচার নিয়ে কাজ করেছি, যার অভিজ্ঞতা 22 ব্যাচকে গোছানো প্রস্তুতি দেওয়ার জন্য যথেষ্ট। ১৪০টি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে ভার্সিটি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর এবারের ক্লাসগুলো ওয়েবসাইটে হওয়ায় ডিস্ট্রাকশনের কোনো সুযোগ নেই। লাইভ ক্লাসগুলোতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে এবার, যেন পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন ক্লাসের মধ্যেই পপ কুইজ আকারে তোমরা সমাধান করতে পারো। প্রতি চ্যাপ্টার পড়ানোর শেষে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্রদান এবং প্রতি চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম তো থাকছেই। ভার্সিটি অ্যাডমিশনে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ আমাদের কাছে পড়ে, তাই নিজেদের মধ্যে পরামর্শ এবং প্রবলেম সলভিং এর জন্য থাকবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ। কোর্স জুড়ে আমাদের নেয়া গাইডলাইন সেশন থাকবে, যা তোমাদেরকে মোটিভেটেড রেখে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই যাদের সত্যিকারের চান্স পাওয়ার সদিচ্ছা আছে এবং যেভাবে বলবো সেভাবে পরিশ্রম করার মেন্টালিটি থাকবে, কেবল তারাই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে। সৎ পরিশ্রম আর এই কোর্সের কন্টেন্ট, এই দুই যথেষ্ট যে কোনো শিক্ষার্থীর ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ জয় করার জন্য। প্রোটিন ও প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি ও অতি আণুবীক্ষণিক প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি অকোষীয় বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী, শুধু পরজীবী না, সে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, যা জীবদের বাইরে নিষ্ক্রিয়, জীবদের ভিতরে ঢুকে রোগ সৃষ্টি করতে পারে। তাহলে এখানে আছে কি? বাধ্যতামূলক পরজীবী। তাহলে আনসারটা হচ্ছে কি? বাধ্যতামূলক পরজীবী। সে আদিকোষী না, কারণ ব্যাকটেরিয়ার কোষ নাই, ভাইরাসের কোষ নাই এবং তার কোনো বিপাকও হয় না। ডিএনএ ও আরএনএ উপস্থিত, ডিএনএ আরএনএ একসাথে উপস্থিত থাকবে না, হয় ডিএনএ উপস্থিত থাকবে অথবা আরএনএ উপস্থিত থাকবে। নিউক্লিক অ্যাসিড হিসেবে তার ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। ডিএনএ আরএনএ কখনো একসাথে থাকবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ আরএনএ কখনো একত্রে বসবাস করবে না। পরের প্রশ্ন, প্রিয়ন্স হলো সংক্রামক ক্ষমতা সম্পন্ন প্রোটিন ফাইবিল। প্রিয়ন্স হচ্ছে সংক্রামক ক্ষমতা সম্পন্ন প্রোটিন ফাইবিল। একটা ভাইরাসের প্রোটিনের সূত্রকটা তুমি যদি আলাদা করে নিয়ে নাও, তার নিউক্লিক অ্যাসিড বাদ দিয়ে, তাহলে যেটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে প্রিয়ন্স। তেমনি আরেকটা আছে ভিরিওয়েডস। ভিরিওয়েডস কি? ভিরিওয়েডস হচ্ছে সংক্রামক ক্ষমতা সম্পন্ন বৃত্তাকার আরএনএ। এরকম যদি থাকে সংক্রামক ক্ষমতা সম্পন্ন নিউক্লিক অ্যাসিড, শুধু নিউক্লিক অ্যাসিড যদি সংক্রামক করতে পারে তাহলে সেটা হচ্ছে ভিরিওয়েডস। তারপর আরেকটা আছে হচ্ছে ভিরিয়ন। ভিরিয়নটা কি? যখন একটা ভাইরাস সংক্রামক ক্ষমতা সম্পন্ন হবে তখন তার নাম হবে ভিরিয়ন, আর যখন তার সংক্রামক ক্ষমতা থাকবে না তখন তার নাম হবে নিউক্লিও ক্যাপসিড। তাহলে এই চারটা সংজ্ঞা, প্রিয়ন্স, ভিরিওয়েডস, ভিরিয়ন, নিউক্লিও ক্যাপসিড, এই চারটা সংজ্ঞা আমাদের ভালো করে জেনে রাখতে হবে। তো প্রিয়ন্সটা কি? মনে রাখবো প্রিয়ন্স প্রোটিন, প্রিয়ন্স প্রোটিন, প্রিয়ন্স প্রোটিন। তাহলে একটা প্রোটিন যদি সংক্রামক ক্ষমতা সম্পন্ন হয়, শুধু প্রোটিনের যে সূত্রকটা যদি সংক্রামক ক্ষমতা সম্পন্ন হয়, তখনই সেটাকে আমরা বলবো প্রিয়ন্স। কি বলবো? প্রিয়ন্স বলবো। পরের প্রশ্ন,
কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? আচ্ছা, আগেরবার বলছিলাম যে এক সূত্রক ডিএনএ পাইছিলাম হচ্ছে কলিফেজে, এক সূত্রক ডিএনএ পাইছিলাম আমরা কলিফেজে। তেমনি আরেকটা আছে রিও ভাইরাস বা রিও ভিরিডি, যারা এদের যে আরএনএটা থাকে, এটা আরএনএটা হয় দ্বিসূত্রক, এটা হচ্ছে ব্যতিক্রম। নর্মালি আরএনএ এক সূত্রক হওয়ার কথা, বাট এদের আরএনএটা দ্বিসূত্রক। এরা কারা? রিও ভিরিডি গোত্রের কিছু ভাইরাস। তেমনি নর্মালি ডিএনএ হওয়ার কথা দ্বিসূত্রক, কিন্তু কলিফাস টাইপের যে ভাইরাসটা, সেই ভাইরাসের ডিএনএটা আবার এক সূত্রক। এগুলো হচ্ছে একটা ব্যতিক্রম। ওকে, পরের প্রশ্ন। তিতলি ও বিতলির মারাত্মক জ্বর হলো, তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেল যে তিতলির জ্বরের জীবাণুটি কোনো কোষীয় অঙ্গাণু নেই। তার মানে কোনো কোষীয় অঙ্গাণু নেই, তার মানে এটা হচ্ছে ভাইরাল, এটা হচ্ছে ভাইরাস জনিত। এবং বিতলির জ্বরের জীবাণুটি কোষীয় তবে কোষ প্রাচীরবিহীন, কোষীয় তবে কোষ প্রাচীরবিহীন। তার মানে কি? কোষ প্রাচীর নাই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে, তার মানে এটা ব্যাকটেরিয়া না, আবার ভাইরাসও না। তাহলে কি? তাহলে হচ্ছে ম্যালেরিয়া। তাহলে হচ্ছে ম্যালেরিয়া। তখন আমাদের আছে এই কয়টা টপিক, সহজ টেকনিক, কারণ ম্যালেরিয়ার পরজীবীর কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, তিতলির জ্বর, তিতলি হচ্ছে প্রথম জন। তিতলির জ্বরটা কি ধরনের জীবাণু? তিতলির জ্বরটা হচ্ছে ভাইরাস জনিত। তিতলির জ্বরটা কি? তিতলির জ্বরটা হচ্ছে ভাইরাস জনিত। আচ্ছা, পরে যাই, বিতলির ক্ষেত্রে যাই, দেখি কি বলছে। বিতলির জ্বরের জীবাণুটির বৈশিষ্ট্য, বিতলির জ্বরটা হচ্ছে ম্যালেরিয়া। তাহলে এদের দুটি পোষক প্রয়োজন। ইয়েস, ম্যালেরিয়ার জন্য দুইটা পোষক প্রয়োজন, একটা হচ্ছে মশকি, আরেকটা হচ্ছে মানুষ। কারণ আমরা জানি ম্যালেরিয়ার দেহের পোষকের সংখ্যা দুইটা। আচ্ছা, ইহা এক কোষী, এটাও ট্রু। ম্যালেরিয়া পরজীবী এক কোষী, ইহা পরজীবী, ইয়েস, এটাও ট্রু। তাহলে আনসার তিনটাই হবে, আনসার হবে তিনটাই, 1 2 3, 1 2 3। ওকে, পরের প্রশ্নে চলে যাই আমরা। কোনটি ভাইরাস ঘটিত রোগ? কোনটি ভাইরাস ঘটিত রোগ? তাহলে এখন আমরা ভাইরাস জনিত রোগ আর ব্যাকটেরিয়া জনিত রোগ মনে রাখার একটা টেকনিক জানতে হবে। সেটা কি? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। হাই হাই দেশে বসন্ত মাস এলো, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। এগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ। এগুলো ছাড়া বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে ভাইরাস জনিত রোগের মধ্যে হাই থেকে মনে রাখবো হচ্ছে হারপিস, হাম, এটা হচ্ছে হাম। তারপরে দেশের থেকে মনে রাখবো ডেঙ্গু। ডেঙ্গুর সাথে সাথে আরো যারা যারা আছে, চিকুনগুনিয়া, তারপরে জিকা ভাইরাস, এগুলা এটার আন্ডারে পড়বে। বসন্ত থেকে তো বসন্ত বা যেটাকে আমরা পক্স বলি। মাস থেকে হচ্ছে মামস। এলো থেকে হচ্ছে এইডস মনে রাখতে পারি আমরা, এইডস বানান ভুল করলাম। এলো থেকে আমরা এইডস মনে রাখতে পারি, অ্যাডিনো মনে রাখতে পারি। তাহলে আমরা এইডস মনে রাখি, এটা ভাইরাস জনিত রোগ, এইডস। ভাইকে থেকে মনে রাখবো ভাইরাল হেপাটাইটিস। ভাই থেকে মনে রাখবো হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জা থেকে তো ইনফ্লুয়েঞ্জাই মনে রাখবো। জ্বর থেকে মনে রাখবো জলাতঙ্ক, জ্বর থেকে মনে রাখবো জলাতঙ্ক। আর পেলো থেকে মনে রাখবো হচ্ছে আমরা পোলিও, পেলো থেকে মনে রাখবো হচ্ছে আমরা পোলিও। তাহলে এই হচ্ছে হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পড়লো। তাহলে কোনটি ভাইরাস জনিত রোগ? তাহলে এখানে আমরা দেখতে পারতেছি এখানে জলাতঙ্ক যে আছে, জলাতঙ্কটাই হচ্ছে ভাইরাস জনিত রোগ। বাকি যে যক্ষার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কলেরার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি, ধনুষ্টঙ্কারের বৈজ্ঞানিক নাম হচ্ছে টিটনি। ঠিক আছে, কর্নিব্যাকটেরিয়াম টিটনি বা মানে যেটা টিটেনাস যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে আনসারটা হবে হচ্ছে জলাতঙ্ক। যক্ষাও না, কলেরাও না, ধনুষ্টঙ্কারও না। আনসারটা হবে কি? আনসারটা হবে হচ্ছে জলাতঙ্ক। আরএনএ ভাইরাস মনে রাখার দরকার নাই, ডিএনএ ভাইরাস মনে রাখলে বাকিগুলো আরএনএ ভাইরাস। তেমনি ভাইরাস জনিত রোগ মনে রাখলে বাকিগুলো হচ্ছে কি? বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে যে কোনো একটা সাইড আমরা মনে রাখবো, দুই সাইড মনে রাখতে গেলে আমাদের আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো এক সাইড মনে রাখলে আমাদের জন্য চলবে। পরের প্রশ্ন চলে যাই আমরা।
কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়? ক্যাপোসি সার্কোমা রোগটা বেসিক্যালি হয় হচ্ছে হারপিস সিমপ্লেক্স টাইপের ভাইরাস দিয়ে। তোমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভাইরাসের রোগ সংক্রান্ত একটা চার্ট পাবা, ঠিক আছে? এটা ভাইরাসের রোগ সংক্রান্ত একটা চার্ট পাবা। এই চার্টটা যদি তোমরা পড়ে নিতে পারো না ভাইয়া, তাহলে দেখবা যে তোমাদের অনেক উপকারে আসবে। কারণ এই ভাইরাসের চার্ট থেকে না প্রতিবারই কোনো না কোনো রোগ থেকে কোনো না কোনো জায়গা থেকে প্রতিবারই প্রশ্ন চলে আসে। আমি তোমাদের একটু জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে অণুজীব এবং ভাইরাসের চার্টটা যে কোনটা, সেই চার্টটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই চার্টটা। তো একটু কাইন্ডলি দয়া করে এই যে এই চার্টটা একটু ভালো করে পড়ে ফেলবা। এইচআইভিটা হচ্ছে এইডস রোগ তৈরি করে, ফ্ল্যাভি ভাইরাসটা ডেঙ্গু রোগ তৈরি করে, চিকুনগুনি ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু তৈরি করে, চিকুনগুনি তৈরি করে ইনফ্লুয়েঞ্জা, H1N1 যেটা হচ্ছে সোয়াইন ফ্লুর, H5N1টা হচ্ছে বার্ড ফ্লু, এটা জানতে হবে। নিপা ভাইরাস সার্স প্রকৃতির, র্যাবিস থেকে জলাতঙ্ক হয়, অ্যাডিনো থেকে কি হয়, তারপরে ইবোলা ভাইরাস থেকে কোষের লাইসিস হয়, কোষ ফেটে রক্তপাত হয়ে মানুষ মারা যায় কোন রোগে? ইবোলা ভাইরাসের কারণে। তারপরে হচ্ছে রাইনো ভাইরাসের কারণে সর্দি হয়, রুবিউলার কারণে হাম হয়, পোলিও করে, হেপাটাইটিস বি এর কারণে জন্ডিস হয়, তারপরে হচ্ছে ফুট অ্যান্ড মাউথ, আচ্ছা দরকার নেই। হার্পিস সিম্পিলিস হচ্ছে ক্যাপোসি সার্কোমা রোগের কারণ, নোভেল করোনা ভাইরাস হচ্ছে কোভিড-19, তারপরে পেপিলোমা ভাইরাস হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সারের জন্য কারণ। তাহলে এই চার্টটা একটু আমাদের ভালো করে পড়ে নিতে হবে। এই চার্ট থেকে কিন্তু প্রশ্ন চলে আসে এবং এই চার্টের শুরুতে কিন্তু আবার আরও অনেক কিছু আছে। যেমন ধরো টোবাকো মোজাইক ভাইরাস তামাক পাতায় হয়, বিন মোজাইক ভাইরাস, বিন মানে শিমে হয়, টুংরো ভাইরাস ধানে হয়, ধানের টুংরো, পটেটো মোজাইক ভাইরাস হচ্ছে গোলালতে হয়। অ্যাটলিস্ট এই কয়টা একটু তোমরা পড়ে নিও। আর বুশিস্টেনটা হচ্ছে টমেটোতে হয়, বা তারপর হচ্ছে বাঞ্চিটপ ভাইরাসটা হচ্ছে কলায় হয়। এই দুটো অপশনাল, না পড়লেও চলে, বাট চলে আসতেও পারে, বলা যায় না। বা যেই চারটা দাগাই দিছি এগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে এই জিনিসগুলো একটু তোমরা একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে? ভাইরাসের এই চারটা একটু ভালো করে তোমরা পড়ে নিবা। চলো আমরা আবার চলে যাই যেখানে আমরা সলভ করতেছিলাম। ওয়াও, অনেকগুলো সলভ করে ফেলছি। কোন বিজ্ঞানী টিএমবি কে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন? আচ্ছা, তামাক পাতা থেকে কেলাস করে পৃথক করে ক্রিস্টাল কে তৈরি করেন? তামাক পাতার যে ক্রিস্টাল তৈরি করেন কে? ক্রিস্টাল তৈরি করেন হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি কি করছেন? তামাক পাতা নিয়ে 1 টন তামাক পাতা নিয়ে সে 1 টন তামাক পাতাকে কেলাসিত করে 1 চামচ মাত্র ক্রিস্টাল তিনি তৈরি করতে পারছেন, ঠিক আছে? যদিও ক্রিস্টাল তৈরি করার জন্য উনি পুরস্কৃত হয়েছেন পরবর্তীতে। কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়? দেখো ভালো করে, রিভার্স ট্রান্সক্রিপশন লালের মধ্যে লাল একেবারে মিলে গেল। রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে কি করা হয়, যে প্রসেসে হচ্ছে ট্রান্সক্রিপশনের উল্টা করা হয়। ট্রান্সক্রিপশনে কি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর রিভার্স মানে উল্টা, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। তার মানে এমন প্রাণীদের ক্ষেত্রে এমন কিছু সত্তার ক্ষেত্রে হবে যারা আসলে আরএনএ দিয়ে তৈরি, আরএনএ থেকে যাতে ডিএনএ তৈরি হতে পারে। তাহলে এখানে আরএনএ দিয়ে কে তৈরি? এখানে আরএনএ দিয়ে তৈরি হচ্ছে এইচআইভিটা এখানে হচ্ছে আরএনএ ভাইরাস। এটা ভ্যাবিউলা না, এটা ভ্যারিওলা হবে। এইচআইটা হচ্ছে আরএনএ ভাইরাস। এর ক্ষেত্রে কি হয়? এদের আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ থ্রুতে হচ্ছে এইচআইভি বংশবৃদ্ধি করে। এই ডিএনএ থেকে পরবর্তীতে আবার ঘুরে আরএনএ তৈরি হয় এবং এভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকে। এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। কোন ভাইরাসটি উদ্ভিদ ভাইরাস? বোঝাই যাচ্ছে টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস, এটা উদ্ভিদ ভাইরাস। এইচআইভি এটা প্রাণী ভাইরাস, মানুষের ক্ষেত্রে হয়। টি2 এটা ব্যাকটেরিয়াকে মারে। টি2 কাকে মারে? ব্যাকটেরিয়াকে মারে। এই জন্য এটাকে ব্যাকটেরিওফাজ বলা হয়। ফাজ মানে বিদীর্ণকারী, ভক্ষণকারী। ফ্ল্যাভি ভাইরাস এটা হচ্ছে ফ্ল্যাভি প্রকৃতির ভাইরাস। এটা ডেঙ্গু এই টাইপের ভাইরাস যেগুলো আছে এগুলো ফ্ল্যাভি প্রকৃতির ভাইরাসের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কোন ভাইরাসে ডিএনএ থাকে? টি2 ভাইরাস। আমরা যখন টি2 ভাইরাসের চিত্র আঁকাবো, টি2 ভাইরাসের চিত্র আঁকানোর সময় আমরা দেখবো টি2 ভাইরাসের যে মস্তকটা আছে, এই যে টি2 ভাইরাসের যে মস্তকটা আছে, মস্তকের পর আমরা এভাবে কলার পাই। তো টি2 ভাইরাসের যে মস্তকটা আছে, এই মস্তকের মধ্যেই কিন্তু আমরা এরকম দ্বিসূত্রক কি পাই? দ্বিসূত্রক ডিএনএ আমরা পাই। তাহলে এখানে আনসারটা হবে টি2 ভাইরাস। এইচআইভি একটা আরএনএ ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস একটা দণ্ডাকৃতির আরএনএ ভাইরাস, পিআরএসভি পাপায়া রিং স্পট ভাইরাস এটাও একটা আরএনএ ভাইরাস। পাপায়া রিং স্পট ভাইরাস দুই রকমের হয়, পিআরএসভি এর মধ্যে পিআরএসভি এর কারণেই পেপের রিং স্পট রোগটা হয়ে থাকে এবং এটাও একটা কি ভাইরাস? এটাও একটা আরএনএ প্রকৃতির ভাইরাস। পরের প্রশ্ন চলো আমরা। ব্যাকটেরিওফাজ এক প্রকার ভাইরাস। এটা কাকে মারে? যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে মারে। ব্যাকটেরিয়াকে মারে যে ভাইরাস এটাকে ব্যাকটেরিওফাজ ভাইরাস বলে ডাকা হয়। পরের প্রশ্ন চলে যাই।
ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণীকে কি বলে? ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণ। তাহলে ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণ মানেই তো আমরা বুঝি সেটা হচ্ছে ক্যাপসিড। প্রোটিন আবরণের আরেক নাম হচ্ছে ক্যাপসিড। সেই ক্যাপসিডটা যখন খন্ড 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 হয়ে থাকবে তখন তাকে ক্যাপসোমিয়ার বলবে। কলার হবে না, কলারটা প্রোটিন দিয়ে তৈরি, বাট কলারটা আসলে ক্যাপসিডেরই একটা অংশ। তারপরে প্লাজমা মেমব্রেন তো অবশ্যই এখানে দিচ্ছি না আমরা, প্লাজমা মেমব্রেনকে তো আমরা প্লাজমা মেমব্রেন ডাকি, আর জিনোম তো হচ্ছে জিনের অংশ, ওটা তো ডিএনএর অংশ, ঠিক আছে, ওটা প্রোটিনের অংশ না। তাহলে আনসারটা হচ্ছে ক্যাপসিড। পরের প্রশ্ন, মানুষের ভাইরাস গঠিত রোগ কোনটি? সেম আগের টাইপের ভাইরাস গঠিত রোগটা হচ্ছে হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস নামের মধ্যে আছে। কলেরাটা ভিব্রিও কলেরি, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। আমাশয়টা ডিসেন্টারি, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। যক্ষাটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। কিন্তু হেপাটাইটিস যেটা আছে, ভাইরাল হেপাটাইটিস, এটা নামের মধ্যেই ভাইরাস আছে, সেটা একটা ভাইরাস জনিত রোগ। পরের প্রশ্ন, কোনটি আদিকোষী? ইস্কারিস্কিয়া কোলাই, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াটা হচ্ছে আদিকোষী। ইউলোথ্রিস হচ্ছে একটা অ্যালগি, অর্থাৎ অ্যালগি মানে হচ্ছে শৈবাল। রিক্সিয়া হচ্ছে ব্রায়োফাইটা বা মস, আর মিউকর হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক। তাহলে ইউলোথ্রিক্সটাই হচ্ছে মনেরা রাজ্যের একটা ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়াটাই হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী হয়। পরে প্রশ্ন চলো আমরা, ব্যাকটেরিওলজির জনককে? লিউয়েনহুক। লিউয়েনহুক হচ্ছে ব্যাকটেরিওলজির জনক, ঠিক আছে। লিউয়েনহুক ব্যাকটেরিয়ার লক্ষ্য করেন। একটা হচ্ছে রবার্ট হুক, একজন হচ্ছে লিউয়েনহুক। ওকে, দুইজনের মধ্যে দুইজন কিন্তু দুই রকম। রবার্ট হুক হচ্ছে সবার প্রথমে কোষ আবিষ্কার করেন, ঠিক আছে, আর জীবিত কোষ সবার প্রথমে পর্যবেক্ষণ করেন হচ্ছে লিউয়েনহুক। তিনি একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন। কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়, ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে অ্যাটাচ হয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ করতে পারে। দেখো, ব্যাকটেরিয়া পিলি দ্বারা আবদ্ধ হয়। ব্যাকটেরিয়ার দেহের মধ্যে এরকম কর্নারের দিকে এরকম পিলি থাকে সুইয়ের মতো, আর এই হচ্ছে তার ফ্লাজেলা। এইগুলো হচ্ছে ফ্লাজেলা দিয়ে সে আবদ্ধ হয় না, ফ্লাজেলা দিয়ে সে কি করে? চলাচল করে। ফ্লাজেলা তার চলন অঙ্গ, জন্য ফ্লাজেলা হবে না। মেসোজোম কি? অনেক সময় কোষ ঝিল্লির ভেতর দিকে এরকম ভাঁজ হয়ে যায়, এই ভাঁজ অংশটাকে মেসোজোম বলে। মেসোজোমটা হচ্ছে কোষ বিভাজনে হেল্প করে। ক্যাপসিড তো এটা হবেই না, কারণ ক্যাপসিড তো এটা ভাইরাসের অংশ, প্রোটিন আবরণী। তাহলে আনসারটা হবে পিলির থ্রুতেই কিন্তু সে কি করে? পিলির থ্রুতেই কিন্তু সে অ্যাটাচমেন্টটা সম্ভব করে। এবং ধরা নেওয়া হয়ে থাকে যে গনোরিয়া রোগের জন্য দায়ী হচ্ছে পিলির সংক্রমণ, গনোরিয়া রোগের জন্য দায়ী। কমাকৃতির ব্যাকটেরিয়া কোনটি? কমাকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি। এটা হচ্ছে কমাকৃতির ব্যাকটেরিয়া। ভিব্রিও আমি আগেই বলছি, যেখানে ভিব্রিও দেখবা বুঝবা হচ্ছে কমাকৃতি। স্পাইরিলাম নামের মধ্যে আছে, এটা স্পাইরাল আকৃতির, ঠিক আছে। পরের গুলা দেখি, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর মূল উপাদান কোনটি? ব্যাকটেরিয়াতেও কোষপ্রাচীর থাকে। আসলে সত্যি কথা বলতে কি, অ্যানিমেল সেল ছাড়া যে কোনো কোষেরই কোষপ্রাচীর থাকে, ঠিক আছে। দেখো খেয়াল করে, ব্যাকটেরিয়াদেরও কোষপ্রাচীর আছে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, যেটাকে পেপটিডোগ্লাইকন বলে। তাহলে আনসার তো পেয়েই গেলা, পেপটিডোগ্লাইকন। এটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, পেপটিডোগ্লাইকান। তারপরে দেখো অ্যালগি যারা আছে, অ্যালগি মানে হচ্ছে শৈবাল ধরে থাকে। শৈবালদের বেশিরভাগ ক্ষেত্রে স্টার্চ অ্যান্ড সেলুলোজ দিয়ে এদের কোষপ্রাচীরটা তৈরি। ইভেন ফাঙ্গাসেরও কোষপ্রাচীর আছে। ফাঙ্গাসের কোষপ্রাচীরটা হচ্ছে কাইটিন নির্মিত। অ্যান্ড প্ল্যান্টেরও কোষপ্রাচীর থাকে, প্ল্যান্টের সেলের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ নির্মিত। মোটামুটি সবারই সেল মেমব্রেন আছে, সেল ওয়াল আছে। তাহলে এখানে আনসারটা হবে পেপটিডোগ্লাইকান। এখানে আনসারটা হবে কি? পেপটিডোগ্লাইকান, ঠিক আছে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো এরা সুকেন্দ্রিক অবশ্যই না, আদিকেন্দ্রিক হয়। রাইবোজোম 70S, এটা ট্রু। বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বিবিভাজন, এটাও ট্রু। তাহলে আনসারটা হবে 2 এবং 3। আনসারটা হবে 2, 3। ব্যাকটেরিয়া সুকেন্দ্রিক না, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক। পরের প্রশ্ন, কয়ের বৈশিষ্ট্য? ক হচ্ছে একটা কমাকৃতির ব্যাকটেরিয়া। কমাকৃতির ব্যাকটেরিয়াগুলোকে ভিব্রিও নামে ডাকা হয়। এরা কলেরা ধরে, যেমন ভিব্রিও কলেরি। কলেরার যে জীবাণুটা দেখতে ঠিক এরকম। কলেরার জীবাণুটা দেখতে কমাকৃতির এবং একটা ফ্লাজেলা থাকে, লেজের দিকে একটা ফ্লাজেলা থাকে, ঠিক আছে। মোনোট্রাইকাস বলা হয় এদেরকে। এরা গ্রাম পজিটিভ না, এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা রঞ্জক ধারণ ক্ষমতা সম্পন্ন, মানে
গ্রাম স্টেনিং পদ্ধতিতে এদের যে কোষপ্রাচীরটা থাকে, কোষপ্রাচীরটা পাতলা থাকে। পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট যে ব্যাকটেরিয়াগুলো, এগুলোকে বলা হয় গ্রাম নেগেটিভ। পুরো কোষপ্রাচীরযুক্ত ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ। তাহলে আনসার হবে 1 এবং 2। আনসার হবে কি 1 এবং 2। পরের প্রশ্ন, এক্স এ ফ্লাজেলা যুক্ত আর ওয়াই এ হচ্ছে নর্মাল দেখানো হয়েছে। ওয়াইটা আসলে এটা ব্যাকটেরিয়া না, এটা আসলে ম্যালেরিয়া পরজীবী স্পোরোজয়েড দেখানো হয়েছে। তাহলে একটা ব্যাকটেরিয়া, একটা স্পোরোজয়েড। উদ্দীপকে এক্স দ্বারা সংগঠিত হয়। এক্স হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কার দ্বারা হয়? যক্ষা। যক্ষাটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। হাম ভাইরাস জনিত রোগ, বসন্ত বা পক্স ভাইরাস জনিত রোগ, পোলিও ভাইরাস জনিত রোগ। ঠিক আছে, ভাইকে আজকে অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু শরীর খারাপ, জ্বর শরীরে। উদ্দীপকে এক্স এবং ওয়াই উভয়ই আদিকোষী না, ম্যালেরিয়ার পরজীবী আদিকোষী না। উভয়ের কোষপ্রাচীর নাই, ম্যালেরিয়ার কোষপ্রাচীর নাই। মৃত জীবিত অবশ্যই না, চলনক্ষম, এটা ট্রু। ম্যালেরিয়ার পরজীবী চলনক্ষম, ওই ব্যাকটেরিয়া যেটা ছিল ওইটা চলনক্ষম। পরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? ইকোলাই ভিটামিন উৎপন্ন করে। ইস্কারিসকে এসপি যেটা ইকোলাই ভিটামিন তৈরি করে, এটা একদম ডাইরেক্ট মুখস্থ। ঠিক আছে, পরের প্রশ্ন, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। দেখো ল্যাকটিস, ল্যাকটো যেখানে দেখবা বুঝবা হচ্ছে কার সাথে সংযুক্ত? দুধের সাথে সংযুক্ত। তাহলে এটা কোন ব্যাকটেরিয়া কোন শিল্পে? দুগ্ধ শিল্পে। ল্যাকটো দেখার সাথে সাথে কোনটা দাগাবা? ল্যাকটো দেখার সাথে সাথে কি দাগাবা? দুধ দাগাবা, দুধ, ল্যাকটোস, ল্যাকটিস। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ সারাইতে হেল্প করে? এটা ক্লস্ট্রিডিয়াম। এগুলো ভাই মুখস্থ, এগুলো মুখস্থের জিনিস। পাতের আঁশ সারাইতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ব্যাকটেরিয়ার কাজ, এই জন্য বলছিলাম ভালো করে পড়বা কাজগুলা। পিআরএসবি কোনটা দ্বারা বাহিত হয়? পিআরএসবি হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। এরা এক ধরনের সাদা মাছি বা অ্যাফিড দ্বারা বাহিত হয়। এরা অবশ্যই পানি দ্বারা বাহিত হবে না, বায়ু দ্বারাও হবে না, মশকি দ্বারা তো অবশ্যই না। তাহলে হচ্ছে অ্যাফিড বা সাদা মাছি, জাপ পোকা, এগুলো দ্বারা এরা বাহিত হয়। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় তেল অপসারণে। হ্যাঁ, তেল অপসারণে ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হয়। অ্যাসিডন তরিত ব্যবহার করা হয়, ভিটামিন তরিত ব্যবহার করা হয়। তিনটাই হবে অ্যান্সার। এই জন্য বলছিলাম কাঁচ। ব্যাকটেরিয়ার ব্যবহার, ব্যাকটেরিয়ার গুরুত্ব, অপকারী গুরুত্ব, উপকারী গুরুত্ব উভয়ই আমাদের ভালো করে শিখতে হবে। পরে প্রশ্ন, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। কলেরা কি? ব্যাকটেরিয়া জনিত রোগ। দাঁত রোগটা ব্যাকটেরিয়া না, দাঁত রোগটা হচ্ছে ফাঙ্গাস জনিত। দাঁতটা হচ্ছে ফাঙ্গাসের কারণে হয়। আমরা এটা শৈবাল ছত্রাক চ্যাপ্টারে পাবো। ডেঙ্গু হচ্ছে ভাইরাল। ককটিডি মাইকোসিস, মাইকোসিস এটাও হচ্ছে ছত্রাক টাইপেরই। ঠিক আছে, উদ্দীপকের জীবাণু কোন রোগের জন্য দায়ী? ভিব্রিও কলেরি, কলেরার জন্য দায়ী। কম আকৃতির ভিব্রিও কলেরি, আগেই দেখছি এটা আমরা। যক্ষার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে টিউবারকুলোসিস। টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্যালমোনেলা টাইফি। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। কলেরার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ঠিক আছে, উদ্দীপকে প্রতিশোধ প্রতিরোধের উপায়। কলেরা থেকে প্রতিরোধের উপায়, বিশুদ্ধ পানি পান করতে হবে, ট্রু। উন্মুক্ত খাবার পরিহার, এটাও ট্রু। ভ্যাকসিন গ্রহণ, এটাও ট্রু। তাহলে তিনটাই অ্যান্সার। এই তিনভাবে আমি কি করতে পারি? বেঁচে থাকতে পারি। মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা কোনটি? কোন দশায় ম্যালেরিয়া জীবাণু মানবদেহে আক্রমণ করে? কোন দশায় ম্যালেরিয়া জীবাণু মানবদেহে আক্রমণ করে? স্পোরোজয়েড দশায়। কোন দশায় আক্রমণ করে? স্পোরোজয়েড দশায় সে হচ্ছে আক্রমণ করে। এরকম মাকু আকৃতির হয়, স্পোরোজয়েড দশায় সে আক্রমণ করে। স্পোরোজয়েড দশায় আক্রমণ করে সে পরিণত হয় ক্রিপ্টোজয়েডে। এই ম্যালেরিয়ার এমসিকিউগুলো অনেক বেশি কনফিউজিং, খালি প্যাচ লেগে যায়। ঠিক আছে, স্পোরোজয়েড দশায় সে আক্রমণ করবে। পরের প্রশ্ন, এক্স ফ্লাজেলেশন কোথায় ঘটে? এক্স ফ্লাজেলেশনটা কি? পুং গ্যামেটোসাইট যেটা আছে, পুং গ্যামেটোসাইট এরকম করে ফ্লাজেলার মতো তৈরি করবে, এটাকে এক্স ফ্লাজেলেশন বলবে। এবং এটা হচ্ছে গ্যামেট অগ্নির অন্তর্ভুক্ত, গ্যামেট তৈরি করার জন্য। এবং এগুলো এক একটা পরবর্তীতে পুং গ্যামিটে পরিণত হবে, এক একটা পরবর্তীতে পুং গ্যামিটে পরিণত হবে। এবং এটা কোথায় ঘটবে? মশকির ক্রপে ঘটবে। এই ঘটনাটা কোথায় ঘটবে? মশকির ক্রপে, মশকির ক্রপে বা মশকির পেটে। ঠিক আছে, এক্স ফ্লাজেলেশন। এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় কি হয়? এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়। শুক্রাণু বা ডিম্বাণু তৈরির কোনো কাজ মানব দেহে হয় না। এই জন্য যকৃতেও হবে না, লালার রসে তো হবেই না, লোহিত রক্তকণিকাতেও হবে না। শুক্রাণু বা ডিম্বাণু সংক্রান্ত, যৌন জনন সংক্রান্ত যে কোনো কাজ মশকির দেহে হয়, হয় মশকির ক্রপের ভিতরে হবে অথবা ক্রপের পাঁচরে হবে, যে কোনো একটা জায়গায় হবে। পরের প্রশ্ন,
ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাটা কি? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাটাকে সাইজন বলে। এরকম নিউক্লিয়াস অনেকগুলো নিউক্লিয়াসে ভাগ, এটা অনেকগুলো নিউক্লিয়াস এরকম ভাগ হয়ে যায়। অনেকগুলো নিউক্লিয়াসে যখন ভাগ হয়ে যায় তখন সেই দশাটাকে বলা হয় সাইজন্ট দশা। কি দশা? সাইজন্ট দশা, বহু নিউক্লিয়াসধারী অবস্থা। এই দশাটাকে আমরা বলতেছি হচ্ছে সাইজন্ট। এবং এই সাইজন্ট আছে বলেই সাইজগ্নি নামে ডাকা হয়। হেপাটিস সাইজগ্নি, ইরাইথ্রোসাইটিক সাইজগ্নি, সাইজন্ট আছে বলেই সাইজগ্নি নামে ডাকা হয়ে থাকে। পরের প্রশ্ন, হিমোজোয়েন নামক বর্জ্য পদার্থ এরাইথ্রোসাইটিক সাইজগ্নির কোন ধাপে উৎপন্ন হয়? হিমোজোয়েন নামক বর্জ্য এরাইথ্রোসাইটিক সাইজগ্নির কোন ধাপে উৎপন্ন হয়? হিমোজোয়েন বর্জ্য, দেখো ইরাইথ্রোসাইটিক সাইজগ্নিটা হচ্ছে লোহিত রক্তকণিকায় হয়। লোহিত রক্তকণিকায় সাইজন তৈরি হওয়ার পরে এরকম অ্যামিবার মতো আকার ধারণ করে, এটাকে অ্যামিবয়েড ট্রোফোজয়েড বলে। এবং এর কেন্দ্রের দিকে কি হয়? হিমোজোয়েন নামক পদার্থ জমা হয়। হিমোজোয়েন পদার্থটা যখন লোহিত রক্তকণিকা ভেঙে উন্মুক্ত হয়ে যায় তখন কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাহলে এই দশাটার নাম কি? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই দশাটার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। অ্যামিবয়েড, অ্যামিবার মতো দেখতে, তাহলে এই জন্য এই দশাটাকে বলা হয় ট্রোফোজয়েড দশা। তাহলে এই দশাটা কি? এই দশাটা হচ্ছে ট্রোফোজয়েড দশা। এই দশাটা কি? ট্রোফোজয়েড দশা, অ্যামিবয়েড ট্রোফোজয়েড, ট্রোফোজয়েড দশা। ঠিক আছে। প্লাজমোডিয়াম ভাইভেক্সের গ্যামেটোগনি কোথায় সম্পন্ন হয়? গ্যামেটোগনি একটু আগে বলছি, গ্যামেটোগনি মশকের ক্রপে হয়। একটু আগে বলছি গ্যামেটোগনি কোথায় হয়? মশকের ক্রপে হয়। স্পোরোগনি হয় ক্রপের প্রাচীরে। গ্যামেটোগনি হয় মশার ক্রপের ভেতরে, আর স্পোরোগনি হয় মশকের ক্রপের প্রাচীরে। পরের প্রশ্ন, প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকাল কত? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকাল 18 থেকে 40। এবং সকল সুপ্তিকাল পড়বা। আমাদের 4 রকমের প্লাজমোডিয়াম আছে। প্লাজমোডিয়াম ভাইভেক্স সুপ্তিকাল পড়বা, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, যেটা সবথেকে ডেঞ্জারাস, সবথেকে ডেঞ্জারাস, এবং অবশ্যই আন্ডারলাইন করতে হবে। 4টা সুপ্তিকাল পড়বা অবভিয়াসলি। পরে প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রমণ করে? কোন পর্যায়ে মানুষকে সংক্রমণ করে? স্পোরোজয়েড। স্পোরোজয়েড মানুষকে সংক্রমণ করে। স্পোরোজয়েড মানুষকে সংক্রমণ করে। ম্যালেরিয়ার পরজীবী মিওসিস ঘটে নিচের কোনটিতে? মিওসিস কোনটায় ঘটে? ম্যালেরিয়ার পরজীবী যখন জাইগোট হয়, জাইগোট হওয়ার পরের ধাপে আবার মিওসিস হয়ে যায়। পোস্ট জাইগোটিক মিওসিস বলে এটাকে। জাইগোট হওয়ার পরে মিওসিস হয়। তাহলে জাইগোট যখন হয় তখন এটাকে বলা হয় উকিনেট। তখন এই দশাটাকে উকিনেট দকা হয়, তারপরে সেটা হয় উসিস্ট। তাহলে উকিনেট অথবা উসিস্ট, উকিনেট অথবা উসিস্ট, আনসার হবে উসিস্ট। মশকের ক্রপের ভেতরে যখন থাকে, ক্রপের ভেতরে যখন থাকে তখন ক্রপের ভেতরটা ভেদ করার সময় তখন তার নাম হয় উকিনেট। উকিনেটটা ভেদ হওয়ার পরে পরিণত হয় উসিস্টে। পরে কিসে পরিণত হয়? উসিস্টে। উসিস্ট পরবর্তীতে কি করে? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যায়। উসিস্ট পরবর্তীতে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যায়। তাহলে আনসার হবে কি? আনসার হবে হচ্ছে উসিস্ট। আনসার কি হবে? আনসার হবে উসিস্ট। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়? জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়? জ্বর যখন হয়, যখন ম্যালেরিয়ার জ্বরটা হয় তখন কোন দশা দেখা যায়? কাঁপুনি দিয়ে জ্বর আসে। কাঁপুনি দিয়ে জ্বর আসে কোন দশায়? জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি? জ্বর সৃষ্টির পর্যায়টা হচ্ছে যখন হচ্ছে সাফনার্স দানা দেখা যায়, অ্যামিবয়েড ট্রোফোজোট হয়, অ্যামিবয়েড ট্রোফোজোট হওয়ার পরে রোজের দশা হয়। তারপর হচ্ছে যে দশাটা দেখা যায় সেটা হচ্ছে মেরোজয়েড। কি দশা? মেরোজয়েড। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে আনসারটা হবে মেরোজয়েড। আনসারটা হবে কি? মেরোজয়েড। জ্বর সৃষ্টির পর্যায়ে যখন জ্বর হয় তখন মেরোজয়েড দশা থাকে। মেরোজয়েড দশা, রাইট। স্পোরোজয়েড দশা হবে না, কারণ স্পোরোজয়েড দশাটা তো একদম শুরুর দশা। কোনটি সঠিক? ডিম্বাণু আদিকোষী না, লিফরোল ব্যাকটেরিয়া না, উকিনেট ডিম্বলয়েড, এটা ট্রু। উকিনেটটা ডিম্বলয়েড, অ্যাপ্লানোস্পোরটা সচল স্পোর না, জুস্পোরটা সচল স্পোর, উকিনেটটা ডিপ্লয়েড, এটা ট্রু। একটু আগে যেটা আমরা দেখলাম, উকিনেটের পরে উসিস্ট। পরের প্রশ্ন, নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণু ডিপ্লয়েড দশা? আবার একই প্রশ্ন, উকিনেট। দেখছো ম্যালেরিয়া থেকে কিন্তু অনেক কমপ্লেক্স টাইপের প্রশ্ন আসে ম্যালেরিয়া থেকে। পরের প্রশ্ন,
খেয়াল করো, স্পোরোজোয়েট যকৃৎ কোষে আক্রমণ করছে, তারপর সেটা হয়ে গেছে স্পোরোজোয়েটের পরে হচ্ছে ক্রিপ্টোজোয়েট, স্পোরোজোয়েটের পরের দশা হচ্ছে ক্রিপ্টোজোয়েট। তাহলে এই চিহ্নিত অংশটি কি? এই চিহ্নিত অংশটি হচ্ছে ক্রিপ্টোজোয়েট। ক্রিপ্টোজোয়েটের পরে হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজোয়েট। উদ্দীপকের প্রকৃতি সম্পন্ন উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে রক্তে গ্যামেটোসাইট তৈরি হয়, গ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট, মাইক্রোগ্যামেটোসাইট। পাইরোজেনের ক্ষরণ হয়, জন্য কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটাও ট্রু। রক্ত শূন্যতা দেখা যায় জন্য মানুষের, এটাও ট্রু। তাহলে মানুষের দেহে আসলে এই 3টা ঘটনাই ঘটবে। তাহলে আনসার হবে 3টাই হবে আনসার। অ্যান্ড এই কয়েকটা প্রশ্নই আমাদের এই চ্যাপ্টার থেকে ছিল। মোটামুটি 50টা প্রশ্ন ছিল আমাদের এখানে, 50টা প্রশ্ন ছিল। এবং আমরা খেয়াল করে দেখলাম যে এত কমপ্লেক্স, এত কঠিন ছিল না। অন্যান্য চ্যাপ্টারে যেরকম একটু কঠিন থাকে, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এবং ডাইরেক্ট কোনো প্যাচানো আনসার বা প্যাচানো কোশ্চেন এই চ্যাপ্টারে ছিল না। এই জন্য এই চ্যাপ্টারটা আমার খুব প্রিয়। জাস্ট ম্যালেরিয়া পার্টটা একটু কঠিন, ম্যালেরিয়া তোমাদের তথ্যগুলো একটু পড়তে হবে। ম্যালেরিয়াতে কী কী ঘটনা ঘটতেছে, এই তথ্যগুলো ম্যালেরিয়া পার্ট থেকে তোমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। এই তথ্যগুলো যদি তোমরা ম্যালেরিয়া পার্ট থেকে ভালো করে পড়ে নিতে পারো, তাহলে এই চ্যাপ্টারের সবগুলো ইজি হয়ে যাবে। কারণ এখান থেকেই প্রশ্নগুলো পেঁচাচ্ছে। ব্যাকটেরিয়া থেকে যেগুলো দেখলাম, ভাইরাস থেকে যেগুলো দেখলাম, এগুলো কিন্তু আমাদের আনসার করতে কিন্তু বেশি সময় লাগে নাই। কারণ ব্যাকটেরিয়া, ভাইরাস, এইখানের প্রশ্নগুলো একদম ইজি ছিল, খুবই ইজি ছিল। ঠিক আছে, ডাইরেক্ট আনসার করা যাচ্ছে। এরকম এক্সাম্পল দিছে, এক্সাম্পলের ডাইরেক্ট আনসার, কোনটার কাজ কি, কোনটার উদাহরণ কি, কোনটার আকৃতি কেমন। ঠিক আছে, কিন্তু ম্যালেরিয়ার মধ্যে অনেক বেশি পেঁচাইছে। সো আমাদের ম্যালেরিয়াটা একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ম্যালেরিয়াটা একটু ভালো করে পড়তে হবে। পুরো চিত্র, ম্যালেরিয়া থেকে 3টা চিত্র যদি তোমরা পড়তে পারো, তাহলে সব ইজি হয়ে যাবে। হেপাটিক সাইজ অগ্নি, এরাইথোসাইটিক সাইজ অগ্নি, আর হচ্ছে মশকির যে দেহে যেটা হয়, 3টা চিত্র। হেপাটিক সাইজ অগ্নির চিত্র, এরাইথোসাইটিক সাইজ অগ্নির চিত্র, আর গ্যামেটোগনি স্পোরোগনি একটা চিত্র। 3টা চিত্র যদি তোমরা পড়ো, 3টা চিত্র পড়তে হবে না, 3টা চিত্র আঁকাইতে হবে, 3 ডাইমেনশনে চিন্তা করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে 3টা চিত্র। তুমি যদি 3টা চিত্র ভিজুয়ালাইজ করতে পারো, তুমি যদি 3টা চিত্র চিন্তা করতে পারো, নিজের মাথার মধ্যে যদি মানে চিন্তা করতে পারো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। এবং আমি এগুলো দেখাই দিই যে কোনটা কোনটা কোনটা, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। কোথায় অনুজীব, একটু আগে তো অনুজীব বের করলাম। এই যে জাস্ট 3টা চিত্র। ঠিক আছে, 3টা চিত্র। প্রথমে স্পোরোজোয়েট ঢুকছে লিভার কোষের মধ্যে, তারপরে হচ্ছে ক্রিপ্টোজোয়েটে পরিণত হয়েছে, তারপর অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট সাইজোনটে পরিণত হয়েছে, তারপরে হচ্ছে ক্রিপ্টোমেরোজোয়েট। ক্রিপ্টোমেরোজোয়েট হচ্ছে লিভার কোষকে ড্যামেজ করে বের হয়ে গেছে, আরেকটা লিভার কোষকে অ্যাটাক করতে, আবার সে সাইজোন্ট হয়েছে। এবং সেই ক্রিপ্টোমেরোজোয়েটটা পরবর্তীতে মেটাক্রিপ্টোমেরোজোয়েটে পরিণত হয়েছে। এবং মেটাক্রিপ্টোমেরোজোয়েটটা এই লিভার কোষকে ভেঙে দিয়ে বের হয়ে যাবে। কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজোয়েটগুলো বড় হবে, কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজোয়েটগুলো ছোট হবে। বড় মেটাক্রিপ্টোমেরোজোয়েটগুলোকে বলা হবে ম্যাক্রো, আর ছোটগুলোকে বলা হবে মাইক্রো। মাইক্রোগুলো চলে যাবে লোহিত রক্তকণিকাকে ভাঙতে, ম্যাক্রোগুলো আবার হচ্ছে আরেকটা লিভার কোষকে ভাঙতে চলে যাবে। সবসময় মনে রাখবা, মাইক্রো যেটা ছোট, এইটাই লোহিত রক্তকণিকাকে ভাঙতে যায়, কারণ লোহিত রক্তকণিকা আকৃতি ছোট। লোহিত রক্তকণিকাকে যখন ভাঙতে গেল, লোহিত রক্তকণিকা ভাঙা যখন শুরু করলো, তখন শুরু হলো হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজোয়েটটা ঢুকে সেটা পরিণত হলো ট্রোফোজোয়েটে। ট্রোফোজোয়েটটা একদম আংটির মতো আকার ধারণ করলো, মাঝখানে গহ্বরযুক্ত, এবং এই দশাটাকে বলা হবে সিগনেট রিং দশা। সিগনেট রিং দশার পর এটা অ্যামিবয়েড ট্রোফোজোয়েটের আকৃতি ধারণ করলো, অ্যামিবার আকৃতি ধারণ করলো, এটাকে অ্যামিবয়েড ট্রোফোজোয়েট বলে। এবং তখন সাপনার্স দানা দেখা যায়, এবং মাঝখানে হিমোজোয়েন বা পাইরোজেন তৈরি হওয়া শুরু করে, পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ তৈরি হওয়া শুরু করে। এবং এই সময় মাইক্রোস্কোপে দেখলে লোহিত রক্তকণিকার চারিদিকে সাপনার্স দানা দেখা যায় এবং চিন্তা করা যায় যে ম্যালেরিয়া হয়েছে। অতঃপর আবার সাইজন্ট হবে, সাইজন্ট হওয়ার পরে এটা ফুলের মতো আকার ধারণ করবে, রোজেট আকার ধারণ করবে। রোজেট আকার ধারণ করার পরে এটা গ্যামেটোসাইটে পরিণত হবে, মাইক্রো গ্যামেটোসাইট এবং ম্যাক্রো গ্যামেটোসাইট। এবং এই দশায় লোহিত রক্তকণিকা ফেটে যাবে। লোহিত রক্তকণিকা ফেটে গেলে এই হিমোজোনের কারণে মানুষের কাঁপুনি দিয়ে জ্বর আসবে। হিমোজোনটা মস্তিষ্ক থেকে ক্ষরণ হবে, এবং এই হিমোজোনটা ক্ষরণ করার জন্য কে দায়ী থাকবে? এই পাইরোজেন দায়ী থাকবে। আর এইখানে এসে 2 রকমের আমি গ্যামেটোসাইট পাবো। এক রকমের গ্যামেটোসাইটের নিউক্লিয়াস আকারে বড় থাকবে, কিন্তু শেপটা আকারে ছোট থাকবে, এটাকে বলা হবে স্ত্রী গ্যামেটোসাইট বা মাইক্রো গ্যামেটোসাইট। আর যেটা হচ্ছে আকারে বড় থাকবে বা নিউক্লিয়াস ছোট থাকবে,
আকারে বড় নিউক্লিয়াস চলে হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট বা ম্যাক্রোগ্যামেটোসাইট, আর আকারে ছোট বা নিউক্লিয়াস বড় এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইট কিন্তু গ্যামেট না, গ্যামেট আর গ্যামেটোসাইট এক না, গ্যামেটোসাইট থেকে পরবর্তীতে গ্যামেট তৈরি হবে। এগুলো যখন রক্তের মধ্যে মিশে যাবে, এই ব্যক্তিকে যখন আবার অন্য একটা ম্যালেরিয়া মশকই দংশন করবে, অ্যানোফিলিস মশকই দংশন করবে, তখন সেই মশকের ক্রপের ভিতরে এটা চলে যাবে। ক্রপের ভিতরে যাওয়ার পরে এটা হচ্ছে তোমার ম্যাক্রোগ্যামেটোসাইট পুরুষটা, এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট। এই স্ত্রী মাইক্রোটা হচ্ছে পুরুষ গ্যামেটোসাইট আর ম্যাক্রোটা হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট। এই মাইক্রো পুং গ্যামেটোসাইট থেকে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়া পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে, ম্যাক্রো থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে, এরা মিলিত হতে হবে উকিনেটটা হচ্ছে 2n দশা, এটা বাইরে এসে উসিস্টে পরিণত হবে, এটা হচ্ছে 2n দশা। এরপরে মিওসিস প্রক্রিয়া, এরপরে কোষে অনেকগুলো বিভাজন হবে, পরে আস্তে আস্তে তারা স্পোরোজয়েটে পরিণত হবে, স্পোরোজয়েটে পরিণত হওয়ার পরে মশকের লালাগ্রন্থিতে জমা থাকবে। মশকের লালাগ্রন্থিতে মোটামুটি 3,26,000 স্পোরোজয়েট জমা থাকতে পারে, এবং এটাই আবার পরবর্তীতে কামড়াবে স্পোরোজয়েট আকারে। এবং 3,26,000 স্পোরোজয়েট মশকের লালাগ্রন্থিতে জমা থাকে। প্রত্যেকটা বাইটে, প্রত্যেকটা দংশনে, প্রত্যেকটা কামড়ে মশার 10% স্পোরোজয়েট মানুষের শরীরে ঢুকে যায়, অর্থাৎ 32,600 পরিমাণ স্পোরোজয়েট একটা কামড়ে মানুষের রক্তে চলে যায়। এই হচ্ছে অবস্থা। তো এই যে 3টা চিত্র ভাইয়ারা, এই 3টা চিত্র যদি তোমরা পড়ে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ দেখবে এই পুরো ঘটনাটা তোমাদের ইজি হয়ে যাবে, এবং তোমরা যেটা একটা ফ্লো চার্ট বানায় পড়তে পারো কোনটার পর কি হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।